আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও বনমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে। আমি সৈয়দ আহমদ পাটোয়ারি, সহকারী শিক্ষক বাংলা। আজকে নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আসছি। যেই অনুচ্ছেদটা বা যে পরিচ্ছেদটা আলোচনা করব সেটা হচ্ছে ধ্বনি ও বর্ণ। এটা আমাদের নতুন বইয়ের পঞ্চম পরিচ্ছেদে রয়েছে। ইতিপূর্বে 3টা ক্লাস করেছিলাম, কয়েকটা ক্লাস করেছিলাম ব্যাকরণ অংশ নিয়ে। ভাষা সম্পর্কে আলোচনা করেছিলাম, ব্যাকরণ সম্পর্কে আলোচনা করেছিলাম, ব্যাকরণের আলোচ্য বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ধ্বনি ও বর্ণ নিয়ে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো, কারণ আমরা অনলাইন ক্লাসে যে নিচ্ছি তার আলোকে আমরা অনলাইন পরীক্ষা নিব, সেটা কিছুদিনের মধ্যেই তোমরা হয়তো জানতে পারবে। দেখো, বর্ণ, ধ্বনি ও বর্ণ। ধ্বনিটা কি? সাউন্ড। ধ্বনি হচ্ছে ভাষা লেখার ভাষার মৌলিক একটা উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার মৌলিক উপাদানটা হচ্ছে ধ্বনি, বা মূল উপাদানটাই হচ্ছে ধ্বনি, অথবা বলা যায় ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে কি? ধ্বনি। তাহলে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ধ্বনিটা কি? অথবা ভাষার মৌলিক উপাদানটা হচ্ছে ধ্বনি। এটা খেয়াল রাখতে হবে। শর্ট করে একটু লিখেছিলাম, ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। এটা খেয়াল রাখতে হবে। বাংলা ভাষায় আমরা যে ধ্বনিগুলো ব্যবহার করি, এটা দুটো ভাগে ক্লাসিফিকেশন করা হয়েছে, ভাগ করা হয়েছে। বাংলায় যে ধ্বনি রয়েছে, এই ধ্বনিগুলো বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে 37টি। মৌলিক ধ্বনি কয়টি রয়েছে? মৌলিক ধ্বনি 37টি রয়েছে। এই মৌলিক ধ্বনি 37টিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, আরেকটা হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। আর হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। টোটাল হচ্ছে আমাদের 37টি। মৌলিক স্বরধ্বনি 7টি কি কি? যে ধ্বনিগুলো আমরা জানি মৌলিক স্বরধ্বনি কোনগুলো, যে ধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুসতারিতে বাতাসটা কোথাও বাধা পায় না, সেগুলোই হচ্ছে মৌলিক স্বরধ্বনি অথবা স্বরধ্বনি, যেটা আমরা জানি। মৌলিক স্বরধ্বনি 7টা কি কি সেটা আমরা দেখে নিব। দেখো একটু, আমরা জানি অ, আ, আর হচ্ছে ই। এখানে একটা জিনিস রয়েছে, তোমরা বোঝার ব্যাপার, আমি লিখে দিচ্ছি। এই হ্রস্ব ই আর হচ্ছে দীর্ঘ ই উচ্চারণে প্রায় হচ্ছে সমান, প্রায় কি সমান রয়েছে। মানে হ্রস্ব ই আর হচ্ছে দীর্ঘ ই উচ্চারণের সময় দুই ঠোঁট কি হবে? প্রসারিত হবে। দুই ঠোঁট প্রসারিত হবে। হ্রস্ব ই, দীর্ঘ ই। একটা হ্রস্ব, একটা দীর্ঘ, একটা একটু বেশি, একটা একটু কম। হ্রস্ব একটা কম, একটা দীর্ঘ একটু বেশি। হ্রস্ব ই আর হচ্ছে দীর্ঘ ই, এই জন্য এটাকে মৌলিকে রাখা হয় নাই, এর জন্য একটা বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে? আর হচ্ছে দেখো, এরপর হচ্ছে হ্রস্ব উ আর হচ্ছে দীর্ঘ উ। এখানে উচ্চারণটা সেম। দেখো এখানে এই যে দীর্ঘ উ, একটা হ্রস্ব একটা দীর্ঘ, কিন্তু উচ্চারণ দেখো, দীর্ঘ উ, হ্রস্ব উ আর হচ্ছে দীর্ঘ উ। ঠোঁট কেমন হবে? গোল হয়ে যাবে। ঠোঁট কেমন হবে? গোল হয়ে যাবে। দেখো, এটা উচ্চারণে প্রসারিত হচ্ছে।
অ আ উচ্চারণে জীবটা শোয়া অবস্থায় রয়েছে, কেন্দ্রীয় অবস্থা মধ্য, কেন্দ্রীয় অবস্থিত মধ্য মাঝখানে থাকে, মাঝখান থেকে এটা উচ্চারিত হবে। অ উচ্চারণে সামান্য গোল হবে। হ্যাঁ, ই উচ্চারণে ঠোঁট প্রসারিত হবে। উ রস্যা ও আর হচ্ছে দীর্ঘা উ উচ্চারণে কি রস্যা উ উচ্চারণে ঠোঁট গোল হয়ে যাবে, দীর্ঘা উ উচ্চারণে ঠোঁট গোল হয়ে যাবে, কিন্তু দুটোর উচ্চারণে প্রায় সমান, এই জন্য এটাকে মৌলিকে রাখা হয় নাই। তাহলে মৌলিক আমরা কয়টা পেলাম? এখানে 4টা। তারপরে দেখো এরপরে হচ্ছে এ। হ্যাঁ, তারপরে হচ্ছে এ ওই। ঠিক আছে, ওইটাকে কেন রাখা হয় নাই? ওইটাকে মৌলিকে কেন রাখা হয় না? দেখো, ওই বর্ণটা আমরা যখন উচ্চারণ করব, ওই ওই, হ্যাঁ, বর্ণটা দেখো উচ্চারণের সময় অ প্লাস ই আসতেছে কিনা দেখো, বাসায় ভালোভাবে প্র্যাকটিস করে দেখো। ওই ওই, ঠিক আছে, উচ্চারণে অ প্লাস ই আসতেছে, এই জন্য এটা যুক্ত, এটা মৌলিক নয়। এটা কি হবে? এটা হবে যৌগিক স্বরবর্ণ বা স্বরগাপক বর্ণ, যৌগিক স্বরবর্ণ বা স্বরগাপক বর্ণ। তাহলে এটাকেও বাদ দেওয়া হয়েছে। তারপরে থাকে ওটা, ও ও, এটা সরাসরি উচ্চারিত হচ্ছে, ওটাও উচ্চারণে ঠোঁট গোল হবে। তারপরে দেখো আমরা কয়টা পেলাম? 1 2 3 4 5 6, 6টা পেলাম। ঠিক আছে, আমাদের এই মৌলিক বর্ণ রয়েছে কয়টা? 7টা। তারপরে দেখো আমরা আরেকটা জিনিস পাই কিনা, আরেকটা বর্ণ ওই। এই বর্ণটা উচ্চারণেও আমাদের কি এখানে আগে তোমাদের জেনে রেখা দরকার, স্বরবর্ণ। স্বরবর্ণ কয়টা? 11টা। 11টার বিস্তারিত আমি দেখাচ্ছি, মৌলিক যেগুলো সেগুলো দেখাচ্ছি, আর যেগুলো মৌলিক না সেগুলো দেখাচ্ছি। ওই বর্ণটা উচ্চারণে দেখো অ প্লাস উ আসতেছে। ঠিক আছে, তাহলে এটা 2টা বর্ণ লুকাইতে আছে একটা বর্ণের মধ্যে, তাহলে এটা যৌগিক। এটা কি যৌগিক বর্ণ? তাহলে এটা কি যৌগিক বর্ণ, এজন্য এটাকেও বাদ দেওয়া হয়েছে, এটাকেও বাদ দেওয়া হয়েছে। তার মানে তাহলে আমরা কয়টা পেলাম? 6টা। তাহলে আর একটা কি আছে আমরা দেখো, আমরা উচ্চারণ করি আমেরিকা, ইংরেজিতে উচ্চারণ করি আমেরিকা, বাংলায় আমেরিকা। ঠিক আছে, আমেরিকা যে উচ্চারণ করতেছি আমরা এরকম একটা বর্ণর মতো করে মে রি কা এভাবে লিখতেছি কিনা। এই যে জফলাকার অথবা অ্যারিস্টটল, আমরা বলি না অ্যারিস্টটল লিখতে, ওটা লিখি, এই জাতীয় একটা বর্ণ আমাদের উচ্চারণে আসে। ঠিক আছে, তাহলে এটাকেও আমরা কি করব? এটাও হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনির মধ্যে আসবে, মৌলিক স্বরধ্বনির মধ্যে আসবে। তাহলে আমরা মৌলিক স্বরধ্বনি কয়টা পেলাম? মৌলিক স্বরধ্বনি 7টি আমরা লিখে দিয়েছি এখানে শিক্ষার্থীরা তোমাদের সুবিধার জন্য। আর মৌলিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে 30টি, এটুকু খেয়াল রাখতে হবে তোমাদের। তারপরে হচ্ছে আমাদের পরিচ্ছেদে কি দেওয়া আছে দেখো, আমরা এটুকু পর্যন্ত আমরা মুছে ফেলি। তারপরে দেখো আমরা জানি বাংলা বর্ণমালায় বর্ণ রয়েছে কয়টি? 50টি। তাহলে স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। টোটাল আমাদের কয়টি হলো? 50টি। আর এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আর এখানে যে 39টি রয়েছে, এই 39টি, এই টোটাল যে 50টি বর্ণটাকে, এই বর্ণগুলোকে কতগুলো বিভক্ত রয়েছে, এই বর্ণগুলো কি কি রয়েছে আমরা জানি। এই বর্ণগুলোকে ক্লাসিফিকেশন করা হয়েছে কার বর্ণ, অথবা ক্লাসিফিকেশন করা হয়েছে অনুবর্ণ, কার বর্ণ, অনুবর্ণ, আর তারপরে হচ্ছে এই যুক্তবর্ণ, তারপরে হচ্ছে সংখ্যাবর্ণ। আমরা এখন সেগুলো একটু দেখব, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। কার বর্ণটা কি? আমরা যে স্বরবর্ণগুলো পেলাম অ, আ, ই, উ, তারপরে হচ্ছে আচ্ছা এই কয়টাই লিখলাম। আমরা এটা সমান কোনো কাট চিহ্ন পাই না, এটা সমান আমরা এটা পাচ্ছি কিনা, এটা সমান আমরা এটা পাচ্ছি, এটা সমান আমরা এটা পাচ্ছি, এটা সমান এটা পাচ্ছি, এটা সমান এটা পাচ্ছি। এই যে এগুলো হচ্ছে কার বর্ণ, এগুলো কি কার বর্ণ।
এই আ এর কার চিহ্ন কি আকার, এটা হচ্ছে কার বর্ণ, এগুলো হচ্ছে কার, এই যে সংক্ষিপ্ত রূপটা হচ্ছে কার। আর এই জন্য বলা হয় স্বরবর্ণের বর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়। আর এরকম কার চিহ্ন রয়েছে স্বরবর্ণে কয়টি? 10টি। স্বরবর্ণে কার চিহ্ন রয়েছে 10টি, আর কার চিহ্ন নেই একটি, খেয়াল রাখতে হবে, একটি হচ্ছে অ। আর অবর্ণটা কি বিলীন বর্ণ, অন্য বর্ণের সাথে নেই, বিলীন হয়ে যায়, ঠিক আছে। যেমন কখন বিলীন হয়? যদি হসন্ত চিহ্ন, হর্ষ চিহ্ন যদি না দেওয়া থাকে, হর্ষ চিহ্ন যদি দেওয়া না থাকে, তাহলে আমরা ধরে নিব সে বর্ণটার সাথে যদি কোনো বর্ণের শেষে, যদি কোনো বর্ণের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন বা না থাকলে আমরা ওই ব্যঞ্জনটিকে কি বলবো? ওই ব্যঞ্জনটির মধ্যে আ বর্ণটা লুকায়িত থাকবে। যদি হর্ষ চিহ্ন না থাকে কোনো বর্ণে, যেমন ক দিলাম, যদি এটার নিচে হর্ষ চিহ্নটা যদি না থাকে, তাহলে মনে করে নিব, আমরা ধরে নিব এটার সাথে ক প্লাস, এটার সাথে কি রয়েছে? ক প্লাস অ বর্ণটা লুকায়িত রয়েছে, অবর্ণটা লুকায়িত রয়েছে। এই বর্ণটা কিসের সাথে? এই স্বরটা ব্যঞ্জনের সাথে লুকায়িত থাকে, স্বরটা ব্যঞ্জনের সাথে লুকায়িত থাকে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, কার বর্ণ আমাদের চলে গেল। তারপরে হচ্ছে অনুবর্ণ। আমরা দেখব অনুবর্ণটা কি। অনুবর্ণটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প একটা বর্ণ, ব্যঞ্জন বর্ণের বিকল্প বর্ণটা হচ্ছে অনুবর্ণ। আমরা অনুবর্ণটা লিখব অনুবর্ণটা কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প যে বর্ণটা সেটাই হবে অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে কয়েকটা ক্লাসিফিকেশন রয়েছে, দেখো এই অনুবর্ণের মধ্যে ফলা রয়েছে, অনুবর্ণের মধ্যে ফলা, অনুবর্ণের মধ্যে র্যাপ রয়েছে, অনুবর্ণের মধ্যে বর্ণ সংক্ষেপ রয়েছে। কি পেলাম? অনুবর্ণের মধ্যে ফলা রয়েছে, অনুবর্ণের মধ্যে র্যাপ রয়েছে, অনুবর্ণের মধ্যে বর্ণ সংক্ষেপ রয়েছে। ফলাটা কি? যে কোনো বর্ণের ফলাটা হচ্ছে আমরা জানি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপটা হবে ফলা। আমি যদি এই যে জটা লিখলাম, এটা না লিখে আমরা যখন বলি বাক্য লিখি, এই যে জটা, এই জটার সংক্ষিপ্ত একটা রূপ করলাম জ, এটা জটা, হ্যাঁ, এটা, তাহলে এটাকে কি বলবে? এটাকে ফলা বলবে। এটাকে কি বলবে? ফলা বলবে। আর এই জন্য বলা হয় ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে। আর এরকম বাংলা ব্যাকরণে ফলা রয়েছে কয়টি? ফলা রয়েছে 6টি। আর এই 6টি মনে রাখার কৌশল হিসাবে আমি বলতেছি, আমি দুটো শব্দ বলবো, নবম। তোমরা যেহেতু নবম শ্রেণীতে পড়ো, নবম, জ, র, ল। তোমরা নবম শ্রেণীতে যেহেতু পড়তেছো, তোমাদের অবস্থানটা সহজ সরল। এই জন্য নবম যখন, নতে নফলা, বতে বফলা, মতে মফলা, জতে জফলা, রতে রফলা, আর লতে লফলা। তাহলে ফলা কয়টা পেলাম? 6টা পেলাম। আর হচ্ছে র্যাপ, যেটা এটা হচ্ছে র এর একটা র্যাপ রয়েছে, সেটা হচ্ছে এই যে এভাবে আমরা লিখি কার্য, অথবা আমরা লিখি ধর্ম। এই যে র্যাপটা দিলাম, তাহলে র এর একটা র্যাপ চিহ্ন রয়েছে, এটা র্যাপ বর্ণ। আর বর্ণ সংক্ষেপটা রয়েছে কি? আমরা যে কোনো বর্ণের সাথে বর্ণটাকে ছোট করে লিখি, বর্ণ সংক্ষেপ, ঠিক আছে, ছোট করে লিখি, ঠিক আছে, এভাবে লিখি, ঠিক আছে, এভাবে লিখি, কক্সবাজার স, ঠিক আছে, ছোট করে লিখি, ঠিক আছে। এই জাতীয় বর্ণ সংক্ষেপ রয়েছে, বর্ণটাকে ছোট করে লেখা। আর একটা জিনিস রয়েছে, আরও একটা বর্ণের ভিতরে আরও একটা ভাগ রয়েছে, সেটা হচ্ছে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণটা কি? অর্থাৎ একটা বর্ণকে যুক্ত বর্ণ মানে দুইটা বর্ণ যেখানে যুক্ত হয়ে গেছে, যুগল যুক্ত বর্ণ। যুক্ত বর্ণের মধ্যে আবার দুইটা ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্বচ্ছ,
একটা হচ্ছে অস্বচ্ছ। স্বচ্ছ কি, যেখানে যে বর্ণটাকে দেখা যাচ্ছে, ঠিক আছে, স্বচ্ছ সেটা স্বচ্ছ। অস্বচ্ছ যুক্ত বর্ণগুলো আমি দেখাচ্ছি, যে দেখো এগুলো একটু কঠিন। যেমন আমি যদি এখানে লিখি, তোমরা বুঝতে পারবে না এই যুক্ত বর্ণটাতে কি কোন কোন বর্ণে এই যুক্ত বর্ণটায় রয়েছে, কোন কোন যুক্ত বর্ণ রয়েছে, কোন কোন বর্ণটা রয়েছে। যদি আমি এটা লিখলাম তোমরা বুঝতে পারবে না, তাহলে আমি ভেঙে দিচ্ছি। এটা হচ্ছে মধ্যাহ্নস্ব প্লাস মধ্যাহ্ন, এটা হচ্ছে অস্বচ্ছ। আর এটা হচ্ছে হ প্লাস ম, ঠিক আছে। এই জাতীয় আরও অনেকগুলো রয়েছে, তোমরা এগুলো একটু একটু কঠিন, এগুলো একটু দেখে নিবা ভালো করে। এই তোমাদের বইতে 13 নম্বর পেজে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। তারপরে যুক্তবর্ণ পরে সংখ্যাবর্ণ রয়েছে, সংখ্যাবর্ণ 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 রয়েছে 10টি, সংখ্যাবর্ণ রয়েছে 10টি, সংখ্যাবর্ণ রয়েছে কয়টি? 10টি। এই 10টি সংখ্যাবর্ণ কী কী সেটা একটু দেখে নাও, আমি লিখে দিচ্ছি তোমাদের 10টি সংখ্যাবর্ণ কী কী। 10টি সংখ্যাবর্ণ হচ্ছে 1 থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। তাহলে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এই হচ্ছে এই 10টা হচ্ছে কি সংখ্যাবর্ণ, এটা খেয়াল রাখতে হবে। এই 10টা কি সংখ্যাবর্ণ, এটা ভালো করে খেয়াল রাখতে হবে, তা না হলে হবে না। এই হচ্ছে তোমাদের ধ্বনি এবং বর্ণ। এই অধ্যায় থেকে মোটামুটি এগুলোই তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করবা, বইটা ভালো করে রিভিশন দিবা, তাহলে এখান থেকে ভালো কিছু পাবা। এই আশা, তোমরা ভালো কিছু এখান থেকে শিখো, এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিলাম। দেখাবো অন্য ক্লাসে। ভালো থাকো সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।